প্রায় 150 আমদানি পণ্যে বসছে অগ্রিম আয়কর। এসি, ফ্রিজ, প্লাস্টিকে দ্বিগুণ হচ্ছে ভ্যাট, বাড়তে পারে দাম। পঁয়ত্রিশ পরিচালক পদে বিজিএমইএ নির্বাচনে ভোট গ্রহণ শেষ, নতুন নেতৃত্ব বেছে নিল ভোটাররা। সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, মন্তব্য জ্বালানি উপদেষ্টার। শিল্প কারখানায় থাকবে না গ্যাস সংকট। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। শুরুতেই আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। 2025-26 অর্থ বছরের বাজেটে আমদানি পর্যায়ে প্রায় 150 পণ্যে 1 থেকে 2% হারে অগ্রিম আয়কর বসানোর পরিকল্পনা সরকারের। খাদ্যপণ্যের পাশাপাশি পোশাক শিল্পের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যে এ কর বসানো হবে। কর বৃদ্ধির প্রভাবে সমালোচনা করেছেন বিশ্লেষকরা, বলছেন এতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ার শঙ্কা রয়েছে। উৎসে কর বিধিমালা 2024 অনুযায়ী এইচএস কোডযুক্ত 189টি আমদানি পণ্যে কোনো উৎসে কর নেই। এছাড়া ভুটান থেকে আমদানি হওয়া 33টি পণ্যেও নেই কোনো উৎসে কর। আগামী 2025-26 অর্থবছরে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, তুলাসহ পোশাক শিল্পের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম, তথ্য প্রযুক্তি খাতের পণ্য, শিল্প খাতে ব্যবহৃত রাসায়নিক সহ বিভিন্ন খাতে বসবে অগ্রিম আয়কর। এসব আমদানি পণ্যে অগ্রিম আয়কর নিলে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি ভোক্তার ব্যয় বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সরকারকে তারা 1% থেকে 2% দিবে, কিন্তু মানুষের বেলায়, মানুষ যখন ক্রয় করছে, মানুষের বেলায় যখন এটা প্রয়োগ করবে তখন দেখা যাবে মানে এটা অনেক গুণ বেশি তারা সেখানে চার্জ করবে। তো তাদের হাতে কেন আপনি অস্ত্র ছেড়ে দিলেন যে সমস্ত নিত্য পণ্যের ক্ষেত্রে? সেটা অবশ্যই নেতিবাচক প্রভাব পড়বে। রাজস্ব আয় বাড়ানো এবং ভ্যাট আদায়ে চলমান অনিয়ম ও ফাঁকি পুষিয়ে নিতে এই উদ্যোগ নিচ্ছে এনবিআর। ব্যবসায়ীরা বলছেন অগ্রিম আয়করের ক্ষেত্রে তা পরে সমন্বয়ের নিয়ম থাকলেও বাস্তবে তা প্রায় অসম্ভব। নেগেটিভ ইম্প্যাক্ট তো হবেই, কারণ এআইটি বসালে ইউজার এন্ডে আইসা একটা জিনিসের প্রাইস তো বেড়ে যায়। এরাও যেটা বলতেছে যে হ্যাঁ আমরা সব এআইটি এগুলি অ্যাডজাস্ট হয় পরে, আসলে কিন্তু সব অ্যাডজাস্ট হয় না। ব্যবসায়ীদেরও ধরেন আমাদের গাফিলতির কারণে অনেক সময় আমরা অ্যাডজাস্ট করি না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের শর্তের অংশ হিসেবে শূন্যকর সুবিধা থেকে সরে আসতে জাতীয় রাজস্ব বোর্ডের এমন উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে নতুন বাজেটে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও ফ্রিজের ওপর ভ্যাট বাড়তে পারে। একইভাবে প্লাস্টিক পণ্যে বাড়তি কর আরোপ করা হচ্ছে, এতে এসব পণ্যের দামও বাড়বে। ব্যবসায়ীরা বলছেন ভ্যাট বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে এসব খাতে, বিক্রি কমার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবেন দেশের অর্থনীতি। দেশে এসির বাজারে 3 ভাগের 2 ভাগই দেশীয় ব্র্যান্ডগুলোর দখলে। বর্তমানে বছরে গড়ে 7 লাখ এসি বিক্রি হয়। ফ্রিজের বাজারেও দেশি প্রতিষ্ঠানগুলোর অবস্থান শক্তিশালী। প্রতি বছর গড়ে 20 থেকে 25 লাখ ফ্রিজ বিক্রি হয়। চাহিদা বাড়লেও আসছে বাজেটে এসব শিল্পে কর বাড়াচ্ছে রাজস্ব বোর্ড। বর্তমানে দেশি ফ্রিজ ও এসির ওপর উৎপাদন পর্যায়ে 7.5 ভাগ ভ্যাট দিতে হয়। নতুন বাজেটে তা 15% করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন ভ্যাট দ্বিগুণ হলে এসব পণ্যের দাম 2 থেকে 5,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। এতে ক্ষতিগ্রস্ত হবে ক্রেতারাই। লোকাল ইন্ডাস্ট্রি যত বেশি বুম করবে তত বেশি আসলে দেশের ইকোনমি স্ট্রং হবে, এবং সহায়ক শুল্ক নীতি সবসময় আসলে ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য কাজ করে গেছে। তো সেক্ষেত্রে আমাদের আসলে একটাই আহ্বান থাকবে, যাতে আমরা এমন কোনো শুল্ক নীতির দিকে না যাই যেখানে আসলে মানুষজন এফোর্ডেবল প্রোডাক্ট থেকে একটু দূরে সরে যাবে। একই চিত্র প্লাস্টিক পণ্যের বাজারেও। দেশে এর বাজার প্রায় 40,000 কোটি টাকা। অভ্যন্তরীণ চাহিদার প্রায় 100% পূরণ করতে পারছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। এ শিল্পেও ভ্যাট বেড়ে 15% করা হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, এমন সিদ্ধান্তে উৎপাদন ও রপ্তানিতে প্রভাব পড়বে। ভ্যাটের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল অনুযায়ী ভ্যাট দিতে হবে কাস্টমারকে, কিন্তু কাস্টমারকে তো আমি যে প্রোডাক্টের সিস্টেম এটা আছে, সেলস সিস্টেম, সাপ্লাই চেইন যেটা, সেটা থেকে কাস্টমার কাছে আদায় করার কোনো সুযোগ নাই।
অতএব এটা আসলে করাটা সমীচীন হয় নাই। নতুন বাজেটে সুপারি, হোগলা পাতা ও মাটির তৈরি তৈজসপত্রের ভ্যাট অব্যাহতির পরিকল্পনা রয়েছে সরকারের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঋণ খেলাপি, কালো টাকার মালিক ও অর্থ পাচারকারীদের কাছ থেকে টাকা আদায় করে তা দুর্নীতির কর নামে নতুন এক রাজস্ব খাতে জমা করা উচিত, যা ভবিষ্যতে নৈতিক অর্থনীতি গড়ে তোলায় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার সকালে বিএফডিসিতে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় আরও বলেন, দেশে এখনও কর আহরণের পরিমাণ অনেক কম, তাই পরোক্ষ কর আদায়ের চেয়ে প্রত্যক্ষ কর আদায়ে বেশি জোর দেওয়া উচিত বলেন তিনি। এছাড়া সরকারের ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনা গেলে করদাতারা কর দিতে উৎসাহিত হবে বলে মনে করছেন তিনি। এ সময় দেশের অভ্যন্তরীণ ঋণের ওপর নির্ভর না করে বিদেশি ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান তিনি। বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য সরকারি নীতির ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন প্রয়োজন। অবৈধ উপায়ে অর্জিত সম্পদকে আমরা জাতীয় রাজস্বে অর্থায়নের একটা উৎস হিসেবে নতুন একটা খাত সৃষ্টি করতে পারবো। এইটা একটা আমার বড় আকাঙ্ক্ষার ভিতরে একটা ছিল। এখন পর্যন্ত সেটার লক্ষণ এখনো দেখি নাই। যেগুলোকে জব্দ করা হলো সেগুলো বিক্রি করা, সেই টাকাটাকে বাজেটে রাজস্বতে নিয়ে আসা। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলে বিকাল ৫টা পর্যন্ত। ভোট গ্রহণ হয়েছে ৮৭.৫%। ভোট গ্রহণ শেষে চলছে এখন গণনার কাজ। এ ভোটে আগামী ২ বছরের জন্য পোশাক শিল্পের মালিকরা নেতা নির্বাচিত করছেন। এবারের বিজিএমই এর নির্বাচনে ভোট যুদ্ধে লড়ছেন মোট ৭৬ প্রার্থী। নির্বাচনে ১,৮৬৪ জন গার্মেন্টস মালিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ ৩৫টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী দিয়েছেন। বাকি ৬ জন ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্রভাবে ভোট করছেন। গত ৫ আগস্টের পর বিজিএমই এর সভাপতি আব্দুল মান্নান কোচি দেশ ছেড়ে পালিয়ে যান। সমস্ত ট্রেড বোর্ডের অ্যাপেক্স বোর্ডের যে বিসিসিআই তার নির্বাচন হবে। সুতরাং এই নির্বাচন থেকে একটা নির্দেশিকা আসবে, একটা পথ আসবে, যে এই পথে গেলে স্বচ্ছ, পরিচ্ছন্ন, গ্রহণযোগ্য এবং যোগ্য নেতারাই নির্বাচিত হয়ে এই ট্রেড বোর্ডকে নির্বাচিত করবে। কারণ অর্থনীতির মূল তালিকা শক্তিটাই হচ্ছে ব্যবসা। সব ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে তাদের এই নির্বাচনকে একটা উদাহরণ হিসেবে পুরো জাতির কাছে তুলে ধরার জন্য যা যা করণীয় সব ধরনের সাহায্য করছি। সন্ধ্যার মধ্যে গাজীপুর সহ দেশের শিল্প খাতের গ্যাস সংকটের উন্নতি হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে গাজীপুরের চন্দ্রা এলাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, গ্যাস সরবরাহ নিয়ে কারখানা মালিকদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে, এজন্য অতিরিক্ত এলএনজি আনার কথা জানিয়েছেন তিনি। বলেন, তিতাসের অবৈধ সংযোগের জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান আরও জোরদার করার কথা জানান উপদেষ্টা। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, ৫ আগস্টের পরে কিন্তু প্রায় ১০ মাস ধরে বিজিএমই এর বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত অনেকটাই নেতৃত্ব শূন্যতায় আছে। আজকে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হচ্ছে, শিল্প মালিকরা তাদের নেতা বেছে নিচ্ছেন। এর মাধ্যমে এই খাতের গতিশীলতা কতটুকু আসবে, কী ধরনের প্রত্যাশা করছেন? হ্যাঁ, জুলাই বিপ্লবের পরই আসলে পোশাক শিল্প মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইতে আমরা তখন দেখেছি যে নেতৃত্ব শূন্য হয়েছে এবং এরপরেই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল, একটি কমিটি করা হয়েছিল ঢাকা এবং চট্টগ্রামে বিজিএমই এর পোশাক মালিকদের বিভিন্ন যারা নেতৃত্ব দিচ্ছেন সেইখান থেকে বাছাই করে একটি কমিটিও করা হয়েছিল নির্বাচন অনুষ্ঠানের জন্য। আর বিজিএমই যেহেতু রপ্তানি কারকদের
মালিকদের মধ্যে সবচেয়ে বড় সংগঠন। সেক্ষেত্রে এটিকে আরও সক্রিয় করার জন্য আসলে নির্বাচনের কোনো বিকল্প নেই এবং আজকে আসলে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং আপনি জানেন যে সকালে এই নির্বাচন সকাল 9টায় শুরু হয়েছিল এবং বিকাল 5টায় শেষ হয়েছে। আমরা যেটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত এই 4 ঘন্টায় 39% ভোট পড়েছে ঢাকা এবং চট্টগ্রামে মিলে এবং আপনি জানেন যে ঢাকা এবং চট্টগ্রামে 118টি ভোট পড়েছে এবং চট্টগ্রামে ভোটার সংখ্যা 303টি এবং এর মধ্যে ঢাকার মতো চট্টগ্রামের রেডিসন ব্লুতে এই 8টি কেন্দ্র থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেলে এটি ভোট গণনা এখন পর্যন্ত শেষ হয়েছে। এবার আপনি জানেন যে ভোটার হয়েছে 1864 জন এবং এর মধ্যে ঢাকায় 1561 এবং চট্টগ্রামে 303 জন। আগেরবার যেটা আমরা জানি যে ভোটার ছিলেন 2496 জন এবং এবার শুধু সচল কারখানার উদ্যোক্তাদের ভোটার হওয়ার সুযোগ আসলে পেয়েছেন। আর আপনি যেমনটা বলছিলেন এই সংগঠনটি আসলে সর্বশেষ যেই নেতৃত্ব ছিল 5ই আগস্টের পরে এস এ মান্নান কোচি, তিনি যখন আসলে এখানে অনেকটা নিষ্ক্রিয় ছিলেন তখনই আসলে এটি অনেকটা কার্যকারিতা হারায়, ফলে আসলে নির্বাচনের কোনো বিকল্প নেই। অর্থাৎ এই বিজিএমই যদি সক্রিয় হয় তাহলে তৈরি পোশাক মালিকদের যে সংগঠন তৈরি পোশাক মালিকরা তারা তাদের দাবি দাওয়া এই বিজিএমির মাধ্যমে দিয়ে থাকেন সরকারকে এবং তাদের যে বিভিন্ন সমস্যা সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে এই সংগঠনটি বেশ ভূমিকা রাখে এবং অর্থনীতিতে এই পোশাক শিল্প মালিকরাই আসলে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। সেক্ষেত্রে এই সংগঠন আসলে সক্রিয় হওয়াটা খুবই জরুরি এবং এখানে আপনি জানেন যে 3টি ফোরাম আসলে এখানে এই সংগঠনে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফোরামে সম্মিলিত পরিষদ, ঐক্য পরিষদ এবং ফোরাম, এই 3টি জোট আসলে সবচেয়ে বেশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ফোরাম এবং সম্মিলিত পরিষদ, এই দুটির মধ্যে। তো এখন হচ্ছে নির্বাচনের যেহেতু শেষ হয়েছে এবং ফলাফলের অপেক্ষায় আসলে আজ আমরা যদি আরও বিস্তারিত যদি ফলাফলে আমরা যদি পেয়ে যাই তা সেক্ষেত্রে আসলে কে বিজয়ী হচ্ছে, কোন ফোরামটি আসলে আগামীতে নেতৃত্বে আসবে সেটি এখন দেখার বিষয়। ধন্যবাদ চৌধুরী রানা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। ঈদের 7 দিন বাকি থাকলেও বিক্রি এখনও তেমন জমে ওঠেনি। ঈদুল আজহাকে ঘিরে প্রতি বছরের মতো এবারও কোরবানির পশুর হাট বসেছে তেজগাঁও এলাকায়। সড়কের পাশে বাঁশ দিয়ে গরু বাঁধার জন্য প্রস্তুত করা হয়েছে। এখনও হাটটিতে আনুষ্ঠানিকভাবে বেচাকেনা শুরু না হলেও এরই মধ্যে শতাধিক গরু আনা হয়েছে। ঢাকাসহ সারা দেশের স্থায়ী অস্থায়ী পশুর হাটগুলো সাজানোর প্রস্তুতি নিয়েছে ইজারাদাররা। কোরবানির পশুর জন্য তৈরি করা শেড নানা রঙের ত্রিপলে সাজানো হয়েছে। এদিকে দর কষাকষিতে জমজমাট দেশের কোরবানির পশুর হাট। সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনছেন ক্রেতারা, তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটে নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও অসুস্থ গবাদি পশুর চিকিৎসায় হাটে রয়েছে মেডিকেল টিম। কোরবানির ঈদের বাকি বেশ কয়েকদিন, পশুর হাটে শুরু হয়েছে ক্রেতা বিক্রেতার তোড়জোড়। ফরিদপুরের 9 উপজেলার 40টি স্থানে বসেছে পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দ পশু কিনছেন অনেকে। ক্রেতাদের সমাগম কম থাকলেও সামনে বেচাকেনা ভালো হওয়ার আশা বিক্রেতাদের। দাম মোটামুটি ভালোই যাইতেছে, একবারে খারাপ না, মধ্যমতো আছে বাজার, একবারে কমও না বেশিও না। বিভিন্ন জায়গা থেকে পরিবহন যোগে যে পশুগুলো আসতেছে সাময়িকভাবে অনেক সময় অসুস্থ হয়ে যায়। তো যদি অসুস্থ হয়ে যায় প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আমরা সর্বদা নিয়োজিত। জমে উঠেছে জয়পুরহাটের 5 উপজেলার 17টি পশুর হাট। গতবারের চেয়ে গরু প্রতি 5 থেকে 10,000 টাকা কম বলছেন বিক্রেতারা। আজকে জয়পুরহাট আইছি 18 পিস গরু কিনছি, কারোর থেকে গরু প্রতি 5-7,000 10,000 কম আছে এখন। তাহলে এখন তো দাম যে কম করছে তাতে আমার দুটা গরু 2 লক্ষ টাকা খরচই নাই। একই চিত্র রংপুরের পশুর হাটে। অনেক খামারি নিজেদের গবাদি পশু বিক্রির জন্য বাজারে তোলা শুরু করেছেন, আর সীমান্ত দিয়ে গরু চলাচল রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার। প্রতিটা হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম ডাক্তার সহ থাকবেন। তারা ক্রেতা এবং বিক্রেতার অনুরোধে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষার থেকে অন্যান্য সেবাগুলো তারা নিশ্চিত করবে। আর এবছর সীমান্ত দিয়ে কোনো গরু আসবে না, এটা একেবারে নিশ্চিত। আমাদের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে। নোয়াখালীর হাতিয়ার হরণী বাজারে সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে গরু ছাগলের হাট। প্রতি হাটে বিক্রি হয় 20 কোটি টাকার পশু। 22টা গরু আনছি, বিক্রি হওয়ার জন্য 60টা বেচছি আলহামদুলিল্লাহ। আমাদের বাজার ইনশাল্লাহ মাল আছে, ওই জন্য সুবিধা আছে। এবং আমরা আইছি নোয়াখালীতে সমৃদ্ধ থেকে আসি,
গরুর লাই এবং ছাগলের লাই বেশি এটা লাই একটু ভালো জন্য এখানে আসা। ঝিনাইদহের ৬টি উপজেলার ২২টি গরুর হাটে বেচাকেনা শুরু হয়েছে। ক্রেতারা আসছেন হাটে, করছেন দরদামও। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ঈদুল আজহা ঘিরে ব্যস্ত কামারপল্লীগুলো। চাপাতি, ছুরি, বটি সহ বিভিন্ন সরঞ্জাম কিনতে বানাতে দিনরাত পরিশ্রম করছেন কারিগররা। বেচা বিক্রিও হচ্ছে বেশ ভালো। কয়লা সহ সরঞ্জামের দাম কিছুটা বেড়েছে বলছেন বিক্রেতারা। বরিশালের হাতখোলার কামারপাড়া হাতুড়ি পেটার শব্দে মুখরিত থাকছে সকাল থেকে রাত পর্যন্ত। ঈদ ঘিরে কারিগরদের এই ব্যস্ততা, বেচা বিক্রিও জমে উঠেছে। তবে কয়লা সহ সরঞ্জামের দাম বাড়ায় আয় কিছুটা কমেছে বলে জানান বিক্রেতারা। নতুন মাল বেশিরভাগ নেয়, চাকু, চাপট, মানে ছুরি, পাসমা এগুলো। আগে তো 50 টাকা 60 টাকা, এখন ওই একটা দাও 3টে চাপাটি এটার জন্য 500 টাকা, অতিরিক্ত ডাবল। একই চিত্র ফরিদপুরের প্রতিটি কামারের দোকানে। ঈদের জন্য ছুরি, বটি, চাপাতি তৈরি হচ্ছে বেশি। ছুরি, চাকু 150 থেকে 600 আর চাপাতি 700 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। নতুন নেয়ার পাশাপাশি অনেকে আসছেন পুরনোগুলো মেরামতে। আগে যেরকম ঘরে ঘরে খড়ি পোড়াইতো, কয়লা হইতো, এখন তো কয়লা হয় না, ঘরে ঘরে গ্যাস। আমার ঘরেও গ্যাস, যার জন্য আমরা কয়লাটা পাইতেছি না। পুরাতনে বেশি আছে আর নতুনও কিছু বিক্রি করি, তার ভিতরে এবার পুরাতন কাজগুলো একটু কম। নাটোরের কামারপাড়ায় নতুন সরঞ্জামের বিক্রি কম। বিক্রেতারা বলছেন পুরনো ছুরি, চাপাতি মেরামত করতে বেশি আসছে মানুষ। গরু জবাই করা চাকু 500 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত আছে। চামড়া সিলার চাকু 50 টাকা থেকে 120 টাকা পর্যন্ত আছে। মাদারীপুর ও সাভারেও ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তবে লাভ কমে যাওয়ায় আগের চেয়ে কমেছে কারিগরের সংখ্যা। গেছেবার যে দাম দিচ্ছে সেই দামই, কিন্তু আমাদের কয়লার দামটা বর্তমান বেশি, লাকড়ির দাম বেশি। আয় বেশি না থাকলেও পৈতৃক পেশাকে ভালোবেসে ধরে রেখেছেন নেত্রকোনার অনেক কারিগর। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামীকাল থেকে 3 মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন। এ সময় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি নদী, খালে মাছ শিকারও বন্ধ থাকবে। বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, বর্তমানে সুন্দরবনে 251 প্রজাতির মাছের প্রজনন মৌসুম। তাই 1 জুন থেকে 3 মাসের জন্য জেলেদের সব ধরনের পারমিট বন্ধ রাখা হবে। বনের নদী ও খালে নৌযান চলাচল করলে মাছের ডিম ছাড়তে সমস্যা হবে, তাই এ সময় সব ধরনের নৌযানও বন্ধ থাকবে। এছাড়া বনের পশু পাখির প্রজনন মৌসুমও চলছে। আগামী 3 মাস তাই সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না কোনো পর্যটক। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত আমদানি শুল্ক 25 থেকে বাড়িয়ে 50% করবে যুক্তরাষ্ট্র। শুক্রবার পেনসিলভেনিয়ার এক সমাবেশে এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, পণ্য দুটিতে আরোপিত দ্বিগুণ শুল্ক কার্যকর হবে বুধবার থেকেই। এই পদক্ষেপ স্থানীয়ভাবে ইস্পাত উৎপাদন বাড়াবে এবং চীনের ওপর নির্ভরতা কমাবে বলে মত তার। এছাড়া প্রতিটি মার্কিন ইস্পাত শ্রমিককে শিগগিরই $5,000 করে বোনাস দেওয়ার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। এ সময় তুলে ধরেন, ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিলের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি হওয়ার কথা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইস্পাত শিল্পে $14 বিলিয়ন বিনিয়োগ করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে বিবিসি বলছে, দুপক্ষের মধ্যে কোনো চুক্তি এখনো হয়নি। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।